হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ভিশন WBCS এর পক্ষ থেকে শুরু করছি WBCS মেন্স 2024 কে টার্গেট করে পেপার 3 এর কেবলমাত্র জিওগ্রাফি সাবজেক্টের উপর মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ। হ্যাঁ, ডেফিনেটলি মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ। এবার ক্লাস শুরুর প্রথম দিনেই বলে রাখি বিষয়টা। দেখো, তোমাদের মনে হতে পারে যে এই ধরনের পরীক্ষাতে আবার মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ কিভাবে হতে পারে স্যার, এটা তো সম্পূর্ণ ভ্রান্ত কথা। একদম ঠিক এরকমভাবে তো বলা যায় না যেগুলো সাজেস্টিভ এমসিকিউ। কিন্তু কি, আমরা এখানে বাছাই করা এমন কিছু প্রশ্ন উল্লেখ করেছি, প্রতিটি সেটে 20টি করে কোয়েশ্চেন আমরা রাখছি এবং এটা কন্টিনিউয়াসলি চলবে আপ টু দ্য মেন্স এক্সাম হওয়া পর্যন্ত। মোটামুটি আমরা এক্সপেক্ট করছি সপ্তাহে 2টি করে ক্লাস আমরা প্রোভাইড করতে পারবো, যাতে কোয়ালিটি মেনটেন থাকে এবং সর্বোপরি কমিটমেন্ট রাখতে পারি। ফলে এই যে এমসিকিউগুলো সিলেক্ট করা হয়েছে, এগুলো ভার্সেটাইল অ্যারিনা থেকে সিলেক্ট করা হয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেসিফিক্যালি এই দুটো জায়গা থেকে যেহেতু বেশি প্রশ্ন আসে, কাটোগ্রাম, সমস্ত জায়গা থেকে করা হয়েছে। সেটা যত তোমরা এগুলো দেখতে থাকবে তত কোয়েশ্চেনের ভার্সেটিলিটিটা বুঝতে পারবে। এবং শুধু তাই না, আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কোয়েশ্চেন ফরমেশন যেভাবে পিএসসির চেঞ্জ হয়েছে। দেখো, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে প্রথম কোয়েশ্চেনটাই তোমরা দেখছো এরকম স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, এইরকম প্রশ্নও এখানে রয়েছে। আবার একদম সাদামাটা কোয়েশ্চেন, এইরকম এই কোয়েশ্চেন নাম্বার 9 এরকম কোয়েশ্চেনও রয়েছে। এবার বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন স্টেটমেন্ট বেসড হলো মানেই সেটা টাফ কোয়েশ্চেন, খুব অত্যন্ত ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। আর একটা সাদামাটা ওয়ান লাইনার কোয়েশ্চেন মানে তার কোনো ভ্যালু নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। ফলে আমরা দুরকম কোয়েশ্চেনই প্র্যাকটিস করব। তবে হ্যাঁ, এইটুখানি বলা যেতে পারে যে যারা এই যে সেটগুলো হবে, আমি জানি না আপ টু ইয়োর এক্সাম আমরা কতগুলো সেট তোমাদেরকে প্রোভাইড করতে পারবো, কারণ পরীক্ষার তো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। এক্সপেক্টেড আমরা মাসে 8টা করে ক্লাস প্রোভাইড করতে পারবো। ফলে 160টা করে এমসিকিউ পার মান্থ তোমরা পাবে, ইনক্লুডিং ক্লাস পিডিএফ এবং ক্লাসের কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাবেই। সেটা যদি তোমরা কেউ ভালো করে পড়ে যাও, অ্যাটলিস্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো। এবং অবভিয়াসলি শুধু কোয়েশ্চেনগুলো পড়লে হবে না, আমি যে জায়গা থেকে প্রশ্নটা রাখছি সেই জায়গাটাকে আগে টেক্সচুয়াল ওয়েতে পড়তে হবে। যে কোনো একটা টেক্সট বই, এবার টেক্সট বই মানে আবার কিন্তু সরকার প্রদত্ত বই বোঝায়, ফলে টেক্সট বই শব্দটা ব্যবহার করা ভুল। রেফারেন্স বুক হিসাবে তোমাদের সেটা দেখতে হবে। তোমরা যদি সেটা করো তাহলে আশা করব এটা তোমাদের ফ্রুটফুল হবে। শুধুমাত্র এমসিকিউ দেখে গেলাম এটা করলে কিন্তু কাজে লাগবে না। এবং এই যে আমার সিরিজটা শুরু হচ্ছে আজকের থেকে, আজকে সেট 1 আমরা করব, এটা আবার প্রপারলি প্র্যাকটিস সিরিজও না যে প্র্যাকটিস করব শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র এটা পড়া হয়ে গেছে দেখে নিলাম, এটাও না। এটা কিন্তু যথেষ্ট এক্সপ্লেনেটরি ওয়েতে থাকবে। ফলে 20টা প্রশ্নের জন্য টাইম লাগবে, একটু সময় দিয়েই তোমাদেরকে দেখতে হবে। প্রশ্নের মান দেখে কেউ ঘাবড়ে যেও না, কারণ যেহেতু মেন্স খুব সাদামাটা প্রশ্নও কিন্তু সব ক্ষেত্রে থাকবে না। এর পরবর্তীতে ক্লাসটা কমপ্লিট হোক, ফার্স্ট ক্লাস তোমরা দেখো, দেখে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সেই হিসাবে আমরা পরবর্তী ক্লাসগুলোকে ডিজাইন করার চেষ্টা করব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান রিভার। ভারতীয় নদী ব্যবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, ভারতীয় নদী ব্যবস্থা সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোকে উল্লেখ করতে বলেছে। তাহলে আমার প্রথম স্টেটমেন্ট কি বলা হচ্ছে এখানে? আমার প্রথম স্টেটমেন্ট এখানে উল্লেখ করা হয়েছে যে দ্য চম্বল রিভার ইজ আ ট্রিবিউটারি অফ দ্য যমুনা। চম্বল নদী যমুনা নদীর একটা ট্রিবিউটারি। আমাকে এটা ঠিক ভুল বিচার করতে হবে। দ্য বেতোয়া রিভার অরিজিনেটস ইন দ্য বিন্দিয়ান রেঞ্জ। দ্য সোন রিভার ইজ আ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গঙ্গা। এখানে যে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে থেকে কোনটা বা কতগুলো স্টেটমেন্ট ঠিক, কোন কোন স্টেটমেন্ট ঠিক, এটা আমাকে উল্লেখ করতে হবে। এইবারে তো এমনও প্রশ্ন এসেছে প্রিলিমসে যে কতগুলো টোটাল স্টেটমেন্ট ঠিক, শুধু সেইটা জানতে চেয়েছে, কোনটা কোনটা সেটা না। তাহলে দেখা যাক, আমরা প্রত্যেকটা স্টেটমেন্টকে বিচার করব। এই যে চম্বল নদী, এটা ডেফিনেটলি যমুনার একটি উপনদী। মূলত চম্বল নদী উৎপত্তি
উৎপত্তি লাভ করছে কোথায়? চম্বল নদী উৎপত্তি লাভ করছে বিন্ধ্য পার্বত্য অঞ্চল। স্পেসিফিক্যালি আমরা যদি দেখি, এটা উৎপত্তি লাভ করছে বিন্ধ্য পার্বত্য অঞ্চলে, বিন্ধিয়ান রেঞ্জ, এবং এই যে প্লেটু অঞ্চল তার নাম হচ্ছে মো প্লেটু, সেখান থেকে উৎপত্তি লাভ করছে। এবং এই চম্বল নদী যমুনা নদী, এরকমভাবে যমুনা নদী প্রবাহিত হয়েছে, তার ডান তীর থেকে গিয়ে এরকমভাবে মিট করছে। এছাড়া চম্বল নদীর ক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে চম্বল নদী স্পেসিফিক্যালি তার এক্সেসিভ রিল অ্যান্ড গালি ইরোশনের জন্য, এক্সেসিভ পরিমাণে রিল অ্যান্ড গালি ইরোশনের জন্য বিখ্যাত। চম্বল ভ্যালি, এটাও একটা প্রশ্ন পাওয়া যেতে পারে, ব্যাডল্যান্ড হিসাবে পরিচিত। অর্থাৎ এই যে রিল এবং গালি ইরোশন হচ্ছে, তার কারণে এই অঞ্চলে চাষবাস অত্যন্ত ডিফিকাল্ট হয়, বন্ধা ভূমি, ইনফার্টাইল ল্যান্ডমাস, সেই হিসাবে এটাকে বলা হয়। ঠিক আছে, সেই কারণে ব্যাডল্যান্ড বলা হচ্ছে। ওকে, নেক্সট, তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট। বেতোয়া রিভার অরিজিনেটস ইন বিন্ধিয়ান রেঞ্জ। বেতোয়া নদী, এই যে বেতোয়া নদী বিন্ধ্য পার্বত্য অঞ্চলে উৎপত্তি লাভ করেছে, একদম ঠিক। মূলত মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করছে। এটা বিন্ধ্য রেঞ্জ, আমি মধ্যপ্রদেশ, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে রাইসেন বা রাইজেন ডিস্ট্রিক্টে এটি উৎপত্তি লাভ করছে, এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে গিয়ে এটা যমুনা নদীর সাথে মিশছে। তাহলে এটাও একটা ঠিক স্টেটমেন্ট, বেতোয়া রিভার অরিজিনেট করছে বিন্ধ্য পার্বত্য অঞ্চলে। 3 নম্বর বলা হচ্ছে দ্য সোন রিভার ইজ আ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার গঙ্গা। সোন নদী, গঙ্গা প্রবাহিত হয়ে আসছে ডান দিক থেকে গিয়ে, এ মিট করছে বিহারের ওই পাটনার কাছে। ঠিক আছে, মোটামুটি পাটনার কাছে প্রমিনেন্ট লোকেশন আমরা বলতে পারি। তাহলে সোন নদী উৎপত্তি লাভ করছে মৈকাল প্লেটু, এই যে অঞ্চলটা রয়েছে এই জায়গাতে। তাহলে এই যে স্টেটমেন্টটা রয়েছে, এই স্টেটমেন্টটাও কারেক্ট। সো all of the above, option D will be the correct answer. All of the above is correct. Next question, which of the following factors are responsible for the occurrence of deserts on western margin of continent between 20 degree and 30 degree latitude? তাহলে এখানে আমরা একটা বেসিক জিনিস লক্ষ্য করব যে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউডিনাল রিজিয়নের মধ্যে এবং মহাদেশগুলির পশ্চিম দিকে মূলত সমস্ত মরুভূমিগুলি বেসিক্যালি তৈরি হয়েছে। সমস্ত বলাটা ভুল, ম্যাক্সিমাম মরুভূমিগুলি তৈরি হয়েছে। এর কারণ কি? খুব সিম্পল, এই যে আমাদের নিরক্ষরেখা এবং এই জায়গাতে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ফলে এই যে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, এই সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট অঞ্চলগুলি থেকে ইকুইটোরিয়াল লো প্রেসার বেল্ট বা নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চল, এই দিকে বায়ু ছুটে আসে। আমরা জানি যে বায়ুর নাম কি, এই বায়ুর নাম হচ্ছে আয়ন বায়ু, তাই তো? এবার ফেরেলের সূত্র মেনটেন করে এই বায়ু উত্তর গোলার্ধে এই যে ডান দিকে বাঁক নিচ্ছে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁক নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখো, এরা যখন কোনো মহাদেশগুলিতে ঢুকছে, ধরো আফ্রিকা হতে পারে, ঠিক আছে, আমরা যদি দেখি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও আমরা যদি দেখি, তখন দেখা যাচ্ছে কি এই এদের যে প্রবেশ পথটা এরকমভাবে, এদের প্রবেশ পথটা, এটা হবে না, সরি, এদের প্রবেশ পথটা হচ্ছে পূর্ব দিক দিয়ে, মহাদেশগুলির পূর্ব দিকে এরা প্রবেশ করছে। এবার এই যে বায়ুটা প্রবেশ করছে, এই বায়ুটা যখন জলভাগের ওপর দিয়ে আসে, জলভাগের ওপর দিয়ে আসলে পরে ব্যাপক পরিমাণে এটা জলীয় বাষ্প সঞ্চয় করে, এবং যেহেতু মহাদেশগুলির পূর্বভাগ দিয়ে ঢুকছে, মহাদেশগুলির পূর্বভাগে প্রাথমিক অবস্থায় ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। এবার এই যে প্রাথমিক অবস্থায় ব্যাপক বৃষ্টিপাত ঘটালো, তার প্রভাবে কি হলো, মহাদেশগুলির পূর্বভাগে তো বৃষ্টিটা হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে যখন যাচ্ছে জলীয় বাষ্পটা তো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, ফলে মহাদেশগুলির পশ্চিম দিকে শুকনো একটা অবস্থা তৈরি হয়, যেটা মরুভূমি তৈরি করার জন্য উপযুক্ত। এটা হচ্ছে মেন কারণ। এবার আমাকে এখানে কি কি বলছে, বলছে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, একদম ঠিক কথা। এই যে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্টের কথাটা বলছে, এটা তো একদম ঠিক। এই জায়গাতে এয়ার অ্যাসেন্ড হয় না, এয়ার বাইরের দিকে বেরিয়ে যায় হাই প্রেসার বেল্ট এই যে অঞ্চলগুলো থেকে, কারণ আমরা জানি এই হাই থেকে লোয়ের দিকে বায়ু বেরিয়ে আসবে, ফলে এই অঞ্চল থেকে যখন বায়ুটা বেরিয়ে আসে কনসেন্ট্রেট করে কোথায়, ইকুইটোরিয়াল রিজিয়নের আশেপাশে। মোটামুটি এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা ইকুইটোরিয়াল ডোলড্রামও বলে থাকি। ধরে নেওয়া যাক 5 ডিগ্রি থেকে আমরা 10 ডিগ্রি
নর্থ অ্যান্ড সাউথ ধরতে পারি, এই জায়গাটাতে এসে মিট করছে, তাহলে বৃষ্টিপাতটা কোথায় হবে? ওই জায়গাতে হবে, তাই তো। 20 থেকে 30 ডিগ্রি অঞ্চলের মধ্যে তো আমরা দেখতে পাবো না, কারণ সেখান থেকে তো বেরিয়ে আসছে। ফলে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট একদম ঠিক স্টেটমেন্ট বলছে, যেটা বৃষ্টিপাত না হওয়ার পিছনে দায়ী, যেটা ডেজার্ট তৈরি করার পিছনে দায়ী। কোল্ড ওশানিক কারেন্ট, এবার এখানে বলা হচ্ছে যে কোল্ড ওশানিক কারেন্ট, হ্যাঁ, এই যে মহাদেশগুলি রয়েছে, মানে এই অঞ্চলে যে মহাদেশগুলি রয়েছে, আমরা সেই জায়গাটা যদি একটুখানি লক্ষ্য করি, এখানে আমরা কিছু কোল্ড ওশানিক কারেন্টও পাবো। ঠিক আছে, এই জায়গাতে আমরা কিছু কোল্ড ওশানিক কারেন্ট পেতে পারি, রাইট। ফলে এই পার্টিকুলার স্টেটমেন্টটার ক্ষেত্রে মোটামুটি যদি আমরা বেঙ্গুয়েলা স্রোতকে দেখি, বেঙ্গুয়েলা স্রোত, তারপর হচ্ছে তোমার পেরুর উপকূল ভাগে রয়েছে পেরুর স্রোত, এইগুলো যদি দেখা যায়, তারা কিন্তু এই জায়গাতে বিস্তার লাভ করে, এবং এই জায়গাতে বিস্তার লাভ করার ফলে কি হচ্ছে, মোটামুটিভাবে সামগ্রিক উপকূলবর্তী অঞ্চলটাকে শীতল রাখে। আর উপকূলবর্তী অঞ্চল যদি শীতল থাকে, সেখানে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হওয়ার সম্ভাবনা থাকছে না। তাহলে কোল্ড ওশানিক কারেন্ট এটাও তুলনামূলক বৃষ্টিপাত কম করার জন্য দায়ী আমরা বলতে পারি, এটা বলা যেতে পারে। আর কনভার্জেন্স অফ ট্রেড উইন্ড 3 নাম্বার, দেখো আমাকে জায়গা বলেছে কোনটা, আমাকে জায়গা হিসাবে বলেছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এই জায়গাটা। এবারে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে আবার আমাকে বলছে কনভার্জেন্স। কনভার্জেন্স মানে দুটো ভিন্ন ধরনের বায়ু যেখানে এসে মিলিত হয়, সেই জায়গাটা। কনভার্জেন্স কি আমরা এখানে দেখতে পাবো? ডেফিনেটলি পাবো না। কনভার্জেন্স আমরা কোথায় পাচ্ছি? এই জায়গাটাতে কনভার্জেন্স পাচ্ছি, অর্থাৎ এই যে জায়গাটা আমি মার্ক করে দিলাম, এই জায়গাটা হচ্ছে কনভার্জিং এরিয়া, এবং এর আনুমানিক মান কত আমি লিখেছি? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, নর্থ থেকে সাউথ, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আমরা কনভার্জেন্স পাচ্ছি। ফলে 3 নাম্বার যে স্টেটমেন্টটা আছে, এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট না, 3 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট না, সো এটাকে আমরা নেব না। সো 1 আর 2 কারেক্ট। আশা করব প্রত্যেকের কাছে এক্সপ্লেনেশন বোঝা যাচ্ছে, এবং আমি যেমনটা বলছিলাম যে আমরা প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু 20টা প্রশ্নকে এরকম এক্সপ্লেনেটারি ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। নেক্সট, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান মনসুন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ভারতবর্ষের মৌসুমী বায়ু সম্পর্কিত নিম্নলিখিত 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা কোনটা ঠিক জানতে চেয়েছে তো। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল এখানে ঠিক ধরে নিয়েই আমি করছি, কারণ স্টেটমেন্টগুলো সেরকমই লাগছে। দ্য টিবেটান প্লেটু অ্যাক্টস অ্যাজ আ এলিভেটেড হিট সোর্স ডিউরিং সামার, একদম ঠিক কথা। এবং এইটার থেকেই, এই টিবেটান প্লেটুর অবস্থানের থেকেই আমাদের যে টিবেটান হিট ইঞ্জিন থিওরি অফ মনসুন, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, অ্যাপে ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা তোমরা তোমাদের যখন টার্ম আসবে দেখে নিতে পারবে। এই যে টিবেটান হিট ইঞ্জিন থিওরি কি বলা হচ্ছে বেসিক্যালি, যে তিব্বতীয় মালভূমির অবস্থানটা কোথায়? তিব্বতীয় মালভূমির অবস্থানটা আমরা এটা যদি হিমালয় ধরি, এই দিকটাতে তিব্বতীয় মালভূমির অবস্থান, যেহেতু উঁচুতে অবস্থিত, 4000 মিটারের ওপর অবস্থিত, ফলে এই জায়গাতে উষ্ণতা সামগ্রিক পার্শ্ববর্তী অঞ্চলের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি হয়, এবং এটা একটা হিট ইঞ্জিনের কাজ করে। ফলে এই জায়গা থেকে বায়ু ক্রমশ ওপর দিকে উত্থিত হয়। বায়ু ক্রমশ ওপর দিকে উত্থিত হলে সেই বায়ু পুনরায় বিক্ষিপ্ত হয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে ছুটে আসে। ফলে তিব্বতীয় অঞ্চলে আমরা পাবো লো প্রেসার, এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এই দিকটাতে আমরা পাবো হাই প্রেসার। ফলে বায়ু এদিক থেকে ছুটে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। ডেফিনেটলি এটা একটা ঠিক স্টেটমেন্ট। দ্য মাস্কারাইন হাই ইনফ্লুয়েন্সেস দ্য স্ট্রেংথ অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন। এই যে মাস্কারাইন হাই, এই টার্মটা অনেকের কাছে অজানা হতে পারে। এই মাস্কারিন হাই যেটা মূলত মাদাগাস্কার অঞ্চলের কাছে, মাদাগাস্কার যে অঞ্চল রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, এই মাদাগাস্কারের কাছে হাই প্রেসার জোন তৈরি করে। তাহলে এই মাদাগাস্কার অঞ্চলের কাছে যে হাই প্রেসার জোনটা তৈরি করছে, তার প্রভাবে মাদাগাস্কার অঞ্চলের কাছে তৈরি হওয়া হাই প্রেসার জোন থেকে বায়ু প্রবাহিত হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে। কারণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তখন তো অতিরিক্ত উষ্ণতার কারণে একটা লো প্রেসার সেন্টার ক্রিয়েটেড হয়েছে, লো প্রেসার সেন্টার সেখানে রয়েছে, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এটা আমরা বলতে পারি। অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এই স্টেটমেন্টটাও কারেক্ট আছে। এল নিনো ইভেন্টস ইনভ্যারিয়েবলি লিড টু ড্রট ইন ইন্ডিয়া। এবার এই যে 3 নম্বর স্টেটমেন্টটা দেখো, এখানে একটা বিতর্ক তৈরি হবে অলরেডি, কারণ কোয়েশ্চেনের ভাষাটাই এরকম রয়েছে। কি বলা হচ্ছে যে ইনভ্যারিয়েবলি লিড টু ড্রট ইন ইন্ডিয়া। এটা একটা ফ্যাক্ট তো অবশ্যই, যে বছরগুলোতে আমরা দেখতে পাই যে এল নিনো হচ্ছে, সেই বছরের ক্ষেত্রে কিন্তু খুব সত্যি কথা ড্রট হতে পারে। কিন্তু এই যে শব্দটা
ইনভ্যারিয়েবলি মানে হবেই, এটা সব সময় বলা যায় না। এমন বছরও দেখা গেছে এলনিনো হয়েছে, এবার এলনিনোরও তো একটা প্রভাবটার ম্যাটার করে। ইনভ্যারিয়েবলি আছে মানে হবেই, লিড টু ড্রট ইন ইন্ডিয়া। এবার এটা জানি না পরীক্ষা নিয়ামককারী সংস্থা কী করবে, যেহেতু ইনভ্যারিয়েবলি আছে সেই হিসাবে এটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে না নেওয়া ভালো। বাট দেখো এলনিনো প্রত্যেক বছরই কিন্তু ড্রট ঘটায়, ঠিক আছে, এলনিনোর প্রভাবে বৃষ্টি কম হয়, ড্রট হয়, সেই হিসাবে এটাকে 1, 2, 3 তিনটেই নেওয়া যায়। তবে আবার আমি বলে রাখছি এই শব্দটা কিন্তু ডাউটফুল। ইনভ্যারিয়েবলি মানে অনলি বা স্পেসিফিক্যালি এইটা বোঝায়, ফলে এইটা একটুখানি ডাউটফুল কোয়েশ্চেন। আমি জানি না নিয়ামককারী সংস্থা কী করবে, বাট এখানে আমি আনসার 1, 2, 3 নিচ্ছি স্বাভাবিকভাবেই এটা হবে বলে, কিন্তু বেস্ট আনসার 1 আর 2 হওয়া উচিত। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ অবলিক আর কারেক্টলি ম্যাচড। দেখো কিছু মাউন্টেন পাস দেওয়া আছে, কোন কোন স্টেট কানেক্ট করছে সেটা দেওয়া আছে। তাহলে নাথুলা আমরা জানি সিকিম তিব্বতকে কানেক্ট করে, লিপু লেক আমরা জানি উত্তরাখণ্ডে আছে এবং সেটা কানেক্ট করছে তিব্বত অঞ্চলকে, আর বোমডিলা অরুণাচল প্রদেশ আছে, অরুণাচল প্রদেশের সাথে ভুটানকে কানেক্ট করছে। এই তিনটে স্টেটমেন্ট আমাকে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে অরুণাচল প্রদেশ এইটা ভুটানের সাথে কানেক্টিভিটির কথা বলছে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশ দেখো যদি ম্যাপটা লক্ষ্য করা যায়, মোটামুটিভাবে এই দিকটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই দিকটা হচ্ছে ভুটান। এবার এই বোমডিলা অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের সাথে না, এই দিকের কানেক্টিভিটিটা করছে এই তিব্বত অঞ্চলের সাথে আমরা যদি দেখি, সেই জন্য এটা না নেওয়াই ভালো। বোমডিলা অরুণাচল প্রদেশ ভুটানের থেকে তিব্বতের সাথে কানেক্টিভিটি এটা বেটার। সো 1 এবং 2 এটা কারেক্ট আনসার হিসাবে আমরা নেব। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে 1 আর 2। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে যাব। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ব্ল্যাক সয়েল হ্যাজ হাই ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি। ব্ল্যাক সয়েল ইজ রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। ব্ল্যাক সয়েল ইজ অলসো নোন অ্যাজ রেগুর। যে দুটো বেসিক একদম বিষয় এখানে আমরা দেখি, তাহলে ব্ল্যাক সয়েল হ্যাজ হাই ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি, জল ধারণ ক্ষমতা যথেষ্ট ভালো, হাই ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি। আচ্ছা, এই ক্লাস চলাকালীন আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু এটা পুরোপুরি মেন্স ওরিয়েন্টেড ক্লাস, তাই বাংলা ভার্সানে কোয়েশ্চেন কিন্তু নেই এখানে, ঠিক আছে। চলো এগেন, ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি বেশি এবং যে কারণে আমরা এই মাটিকে সেলফ মালচিং সয়েল বলছি। কেন সেলফ মালচিং সয়েল বলছি না, এই যে মাটি নিজের আর্দ্রতাটাকে ধরে রাখতে পারে, এবং আর্দ্রতা ধরে কেন রাখতে পারে? এই যে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বেশি বলছে না, ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি বেশি মানে কি, জলকে নিচে নেমে যেতে দেয় না, জলকে মাটির নিচে তাড়াতাড়ি মুভ আউট করতে দেয় না, সেই এই ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি সেটাকে বোঝায়, সেই কারণে এটাকে সেলফ মালচিং সয়েল বলে, আর্দ্রতা ধরে থাকে বলে। নেক্সট বলা হচ্ছে যে এই ব্ল্যাক সয়েল রিচ ইন নাইট্রোজেন, না, নাইট্রোজেন খুব কম পরিমাণেই থাকে, রিচ ইন নাইট্রোজেন হবে না, অ্যান্ড ফসফরাস, এটা ভুল কথা। পটাশ বেশি থাকে, চুন বলতে পারি আমরা কিছু থাকে, এবং আর যেটা বলা যেতে পারে ম্যাগনেসিয়াম, এছাড়া আয়রন কন্টেন্ট তো আছেই। তাহলে রিচ ইন নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস এটা একদমই না। তাহলে 2 যেখানে যেখানে আছে সেই স্টেটমেন্ট কখনো কারেক্ট হতে পারে না। তাহলে বি তো হবেই না, ডিও হবে না। এরকমভাবে চেষ্টা করবে, যেটা নয় তুমি কনফার্ম জানো সেটাকে আগে বাদ দাও, তাহলে 50-50 চান্সও তোমার চলে আসলো। ব্ল্যাক সয়েল ইজ অলসো নোন অ্যাজ রেগুর সয়েল, এটা তো জানো, তাহলে 1 আর 3 হবে। ব্ল্যাক সয়েলকে রেগুর সয়েল বলা হয়। এই রেগুর শব্দটা আসছে রেগারা থেকে, কারণ হচ্ছে এটার অর্থ হচ্ছে লেয়ারিং, এই মাটি তৈরি হওয়ার পদ্ধতির ভিত্তিতে এটা রেগারা শব্দটা ব্যবহার করা হচ্ছে। ওকে, যেহেতু ব্যাসাল্ট থেকে ব্ল্যাক সয়েল আমরা পাই, এবং ব্যাসাল্ট যে স্তর ভিত্তিক তৈরি হয়েছিল সেই কারণে। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং রিভার্স ফ্রম ওয়েস্ট টু ইস্ট। পশ্চিম থেকে পূর্ব দিকে এই নদীগুলিকে সাজানোর কথা বলা হয়েছে। সাধারণভাবে দেখো, আমরা যদি উত্তর দক্ষিণ ওরিয়েন্টেশনে দেখি, তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই হিসাবে পাই।
তাই তো, এই হিসাবে পাই। এবার আমরা যদি এটার পশ্চিম পূর্ব অবস্থানে দেখি, তাহলে একদম পশ্চিমতম অবস্থানে পাবো কৃষ্ণা নদীকে। কৃষ্ণার পর গোদাবরী পাবো, তারপর মহানদী পাবো, তারপর কাবেরী পাবো। এটা এই এই যে ওরিয়েন্টেশন এরকমভাবে দেখা হচ্ছে। কৃষ্ণা হচ্ছে মহাবালেশ্বর থেকে, গোদাবরী নাসিক থেকে, ঠিক, মহানদী আমরা পাচ্ছি সিওয়া প্লেটো অঞ্চল থেকে। এরকমভাবে বিষয়টাকে আমরা দেখব। মহানদী যদি এইরকম জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, এটা তাহলে ইস্টার্ন পোর্শনে আসছে না, আমার অবস্থান হচ্ছে এইটা, আমি দেখব এইগুলো, আমি এই বিষয়গুলোকে দেখব, রাইট, এই বিষয়গুলোকে আমি দেখব, তার উপর ভিত্তি করে আমরা এটাকে আলোচনার মধ্যে রাখছি। সাধারণভাবে এটা দেয় কি, সাধারণভাবে এটা তোমার দেবে যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি, আচ্ছা আমি একটুখানি ভুল বললাম, 1 মিনিট, আমি ওরিয়েন্টেশনটা মানে অপশন অনুযায়ী ঠিক বলিনি। অ্যাকচুয়ালি অপশন যেটা হবে, অপশন হচ্ছে প্রথমে চলে যাবে কৃষ্ণা, তাল কাবেরী আসবে না, কাবেরী আসবে না, প্রথমে চলে যাবে একদম কৃষ্ণা, তারপর হচ্ছে গোদাবরী মানে 2, তারপর হচ্ছে 1 নম্বর মহানদী, এবং তারপর হচ্ছে 4 কাবেরী। তাহলে অপশন অনুযায়ী যেটা হবে, অপশন হচ্ছে ডি, 3 2 1 4, রাইট, অপশন কিন্তু ডি হবে। এবার আমি যে বিষয়টা বলছিলাম, এটা মাথায় রাখবে এই প্রশ্নটার ক্ষেত্রে বা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, এটা কিন্তু পিওরলি ম্যাপ বেসড কোয়েশ্চেন, এটা পিওরলি ম্যাপ বেসড কোয়েশ্চেন। ফলে স্বাভাবিকভাবে তোমাকে মাথায় রাখতে হবে যখনই তুমি এটা পড়ো না কেন, যে এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে আমার উত্তর ম্যাপ ছাড়া আমি দিতে পারবো না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, কনসিডার দ্য ফলোয়িং: হাম্বোল্ট কারেন্ট, ক্যানারি কারেন্ট, কুরোশিও কারেন্ট এবং বেঙ্গুয়েলা কারেন্ট। তাহলে এদের মধ্যে কোনটা কোনটা শীতল কারেন্ট? অলরেডি আমরা কিন্তু একটা শীতল কারেন্টের কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে বেঙ্গুয়েলা কারেন্ট, এটা আমরা অলরেডি বলেছি। এবার আমরা দেখব হাম্বোল্ট কারেন্ট। হাম্বোল্ট কারেন্ট বা সমুদ্র স্রোত কোথায় প্রবাহিত হয়? মূলত এটা সাউথ আমেরিকার ওয়েস্টার্ন কোস্টে ফ্লো করে, এটা কোল্ড কারেন্ট। ক্যানারি কারেন্ট, এই ক্যানারি কারেন্ট যেটা রয়েছে, ক্যানারি কারেন্ট কোথায় প্রবাহিত হয়? এটা প্রবাহিত হয় নর্থ আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ রয়েছে, তার যে কোস্টাল রিজিয়ন, নর্থ আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের যে কোস্টাল রিজিয়ন রয়েছে, তার যে কোস্টাল রিজিয়ন, তার পাশে প্রবাহিত হয়, মানে পশ্চিম দিকে আর কি। কুরোশিও কারেন্ট, কুরোশিও কিন্তু এটা ওয়ার্ম কারেন্ট, ঠিক আছে, মূলত এটা এই গালফ স্ট্রিমের মতো জাপান সাগরে এটা প্রবাহিত হতে দেখি, ওহসিও, কুরোশিও এগুলো। আর বেঙ্গুয়েলা কারেন্ট মূলত দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কোস্টে আমরা প্রবাহিত হতে দেখব। তাহলে একমাত্র কুরোশিও স্রোত যেটা ছিল এটা গরম, বাকিগুলো 1 2 4 ঠান্ডা। সো কারেক্ট আনসার অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাব। উইচ অফ দ্য ফলোয়িং ইজ অবলিকার ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যাচিওর রিভার? একটা পরিণত নদী বা পরিপূর্ণ নদী, তার চরিত্র কি কি হওয়া দরকার? ম্যাচিওর রিভার মানে কি? মধ্যগতিতে যে ধরনের নদী প্রবাহিত হয় আমরা সাধারণত তাদেরকেই ম্যাচিওর রিভার বলে থাকি। এখানে কিন্তু কেউ গ্রেডেড রিভারের সাথে গুলিয়ে ফেলবে না। তাহলে ওয়াইড ফ্লাড প্লেন, ম্যাচিওর রিভার মানে কোন জায়গাটার কথা আমি বলছি, এগেন আমি এখানে দেখিয়ে দিই। যে নদী মধ্যগতিতে প্রবাহিত হচ্ছে সেই নদীকে ম্যাচিওর রিভার বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে সেই নদীর ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স পাবো। যেমন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে উচ্চ গতিতে নদী যেমন প্রবাহিত হয়, মধ্যগতিতে নিশ্চয়ই তেমনভাবে প্রবাহিত হবে না। মধ্যগতিতে তার যে ফ্লাড প্লেন সেটা অনেকটা বেশি চওড়া হবে। কেন অনেকটা বেশি চওড়া হবে স্যার? তার কারণ দেখো, এখন মধ্যগতিতে নদীর যে প্রবাহমানতা, এটা কিন্তু স্লোপ যেহেতু কমে গেছে, দেখো আমরা উচ্চগতি মোটামুটি এই জায়গাটাকে উচ্চগতি ধরছি, অ্যাপ্রক্স আমি ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে উচ্চগতি। এরপর থেকে এই ব্ল্যাক কালারে আমি মার্ক করছি যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা পর্যন্ত মধ্যগতি। দেখো স্লোপের পরিমাণটা এরপর কিন্তু কমে গেছে, অলমোস্ট কমে গেছে, এইটাকে আমরা মধ্যগতি বলছি।
এবং এই যে মধ্যগতি অঞ্চল রয়েছে এই জায়গাতে নদী কিন্তু নিম্নক্ষয় করতে পারবে না, নদীর নিম্নক্ষয়ের পরিমাণ কমে যাবে, ফলে নদী পার্শ্বক্ষয় বেশি করবে। তাহলে এই যে ওয়াইড ফ্লাড প্লেন তৈরি হচ্ছে, তাহলে এই ফ্লাড প্লেন আমরা সেখানে তৈরি হতে দেখতে পারবো, নাম্বার 1 এটা কারেক্ট। তারপর কি বলা হচ্ছে, ডমিনেন্স অফ ভার্টিক্যাল ইরোশন, এই যে এটা বললাম নিম্নক্ষয়, আমি এক্ষুনি দেখো তোমাদের সামনে উল্লেখ করলাম নিম্নক্ষয় নদীর আমরা মূলত কোথায় দেখতে পাই, উচ্চ গতিতে। তাহলে এই যে রিজিয়ন এই জায়গাতে আমরা দেখতে পাবো ভার্টিক্যাল ইরোশন, এই জায়গাতে আমরা দেখতে পাবো, তাই তো। ফলে এখানে কিন্তু এই জায়গাটাতে দেখতে পাবো না, এই জায়গাটাতে দেখতে পাবো না। এখানে কি দেখতে পাবো, প্রেজেন্স অফ মিয়েন্ডার। কেন স্যার মিয়েন্ডার দেখতে পাবো, কারণ ওই যে বললাম নদী যখন প্রবাহিত হয়ে আসছে, নদী এরকমভাবে প্রবাহিত হয়ে আসছে, এই জায়গাতে এসে যদি বাধাপ্রাপ্ত হয়, নদীর গতি কমে যায়, নদী এরকমভাবে প্রবাহিত হতে থাকে, নদী এরকমভাবে প্রবাহিত হতে থাকে। এবং এই যে প্রবাহ পথ দেখতে পাচ্ছ, এই যে প্রবাহ পথ, তাহলে এই যে অংশটা তৈরি হয়েছে, এই যে বাঁকটা বা এই যে বাঁকটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মিয়েন্ডার বা নদী বাঁক। এবং এটা কেন হয়, নদীর ক্রমশ ক্ষয় ক্ষমতা কমে যায়, নদীর স্লোপ কমে গেছে, তো ক্ষয় ক্ষমতা তো কমবেই, তাই না। তাহলে প্রেজেন্স অফ মিয়েন্ডার এটা আমরা বলবো। এবং অবভিয়াসলি এখানে অক্সবো লেক এটাও দেখতে পাওয়া যায়, অক্সবো লেকও আমরা এখানে দেখতে পাবো। সো এই দুটো আমরা বলতে পারি 1 আর 3, এটা অ্যাকচুয়ালি চরিত্র আমরা বলতে পারি। ওকে, বুঝতে না পারলে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। তাহলে আসানসোল দুর্গাপুর রিজিয়নেতে আমরা কোন ধরনের শিল্প স্পেসিফিক্যালি গ্রোথ হতে দেখব। তাহলে আসানসোল দুর্গাপুরে কোল আর আয়রন স্টিল ইন্ডাস্ট্রি আমরা পাবো ডেফিনেটলি, কারণ এখানে কোল আমরা যদি দেখি রানীগঞ্জের কথা বলি, এই রানীগঞ্জ এটা এখানে অবস্থান করছে, সেই জন্য গুরুত্বপূর্ণ। দুর্গাপুরে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আমাদের সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়তে হয়েছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সিম্পল এক্সাম্পল আমরা বলতে পারি আইটি ইন্ডাস্ট্রি আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি দেখি কোথায় পাবো, সল্ট লেকে আমরা আইটি ইন্ডাস্ট্রি পাচ্ছি, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, গার্ডেন রিচ, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হাওড়ার ঘুষুরির কথা বলা যেতে পারে, উলুবেড়িয়ার কথা বলা যেতে পারে বর্তমানে, ঠিক আছে। কলকাতার বিভিন্ন অংশে আমরা দেখতে পাবো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ফলে এইরকমভাবে যখন আমি একটা অপশন পড়ছি, বাকি 3-4টে যে অপশন রয়েছে সেটার থেকেও যাতে আনসার করা যায় আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে প্রোভাইড করে দিতে, রাইট। নেক্সট কোয়েশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন আর ইনক্লুডেড ইন দ্য হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পট। এবার দেখো এখানে বলা হচ্ছে হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পট। আমরা জানি যে এই যে বায়োডাইভার্সিটি হটস্পট এটার ধারণাটি কি না, এটা এমন একটি অঞ্চল যেখানে বায়োডাইভার্সিটি তো থাকছেই, এই বায়োডাইভার্সিটি স্পেসিফিক্যালি কাদের মধ্যে থাকছে, এই বায়োডাইভার্সিটি স্পেসিফিক্যালি যেগুলো এন্ডেমিক স্পেসিস, অর্থাৎ যাদেরকে আর অন্য কোথাও দেখা যাবে না, সেই স্পেসিসদের মধ্যে এটা থাকছে, তাই তো। তাহলে ইস্টার্ন হিমালয়া থাকবে, ওয়েস্টার্ন হিমালয়া পোর্শন যেটা বলা হচ্ছে, দেখো এই ওয়েস্টার্ন হিমালয়া পোর্শন এটা আমরা এখন ধরতেও পারি নাও পারি, কারণ এটা নিয়ে বিতর্ক থাকতে পারে যে ওয়েস্টার্ন হিমালয়া বলতে আমরা কোন জায়গাটাকে বলবো, ওয়েস্টার্ন হিমালয়া বলতে এক্স্যাক্টলি কোন জায়গাটার কথা আমরা বলছি। এবং তারপর আরেকটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিজিয়ন। এবারে হিমালয়ের রেসপেক্টে যেহেতু ভাগটা করেছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই তো। মোটামুটিভাবে আমরা এইটা হিমালয়ের রেসপেক্টে মোটামুটি ভাগ করতে পারি যে 1 আর 3 এই দুটো তো ডেফিনেটলি থাকছেই, কারণ ইস্টার্ন হিমালয়ান জোন আমাদের কাছে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, সার্দার্ন টিবেট এই জায়গাগুলো এনকম্পাস করছে, এই জায়গাগুলো থাকছে। অন্যদিকে ওয়েস্টার্ন হিমালয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই কুমায়ুন হিমালয়া বা গাড়ওয়াল হিমালয়া এই দিকটার কথা উল্লেখ করতে হয়, ঠিক আছে। উত্তরাখণ্ডের ক্ষেত্রে আমরা যদি জিম করবেট ন্যাশনাল পার্ক এই যে জায়গাগুলো দেখি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্স হিমালয়া মানে লাদাখ অঞ্চল, যেটা এই লাদাখ অঞ্চলটাকে উল্লেখ করা হচ্ছে। ফলে ইন দ্যাট পার্সপেক্টিভ আমরা কিন্তু এটাকে আনসার হিসাবে নিতে পারি, ইন দ্যাট পার্সপেক্টিভ আমরা এটাকে আনসার হিসেবে উল্লেখ করতে পারি যে প্রত্যেক কটাই এখানে ঠিক আছে। এবার আমরা যদি এক্স্যাক্টলি দেখি তাহলে মোটামুটিভাবে আমরা হিমালয়ান হটস্পট রিজিয়ন হিসাবে এই যে হিমালয়ান বায়োডাইভার্সিটি যেটা বলা হয় সেটা তো আমরা পাচ্ছি, ভারতবর্ষের অন্যতম একটা বায়োডাইভার্সিটি অঞ্চল। এছাড়া ওয়েস্টার্ন ঘাট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি অঞ্চল হিসাবে উল্লেখ করা যেতে পারে, বা ইন্দো বার্মা রিজিয়ন যেটা সেটাও বায়োডাইভার্সিটি অঞ্চল হিসাবে আমরা উল্লেখ করতে পারি,
ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা তিনটেকেই আনসার হিসেবে নিতে পারি। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার, হাউ মেনি পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে, কোনটা কোনটা পাওয়া যায়। মাইকা ঝাড়খণ্ডে, বক্সা উড়িষ্যাতে, লিগনাইট তামিলনাড়ুতে। এটা খুব ইজি কোয়েশ্চেনটাকে, এরকম প্রশ্নও আসতে পারে, এমনটা নয় যে সব টাফ কোয়েশ্চেন আসবে, রাইট। সো এখানে বলা হচ্ছে হাউ মেনি পেয়ার, কোনটা কোনটা কিন্তু বলেনি, তাহলে তোমাকে এখানে ম্যাচ করতে হবে। যে মাইকা ঝাড়খণ্ডে পাওয়া যায়, একদম ঠিক কথা, ঝাড়খণ্ডে আমরা মাইকা প্রচুর পরিমাণে পাই। বক্সাইট ওড়িশাতে যথেষ্ট ভালো পাওয়া যায়, লিগনাইট তামিলনাড়ুতেই পাওয়া যায়, তিনটেই ম্যাচ করছে, তাহলে অপশন সি 3 অনলি, তিনটেই আমরা এখানে পাচ্ছি, রাইট। ঝাড়খণ্ডের যে কোডারমা, ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইকা উৎপাদনকারী অঞ্চল। মোটামুটি তোমরা যে ধরনের কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ সেই ধরনের কোয়েশ্চেনে সাজানো 60টা ফুল মক টেস্ট, সমস্ত সাবজেক্টের তোমরা অ্যাভেল করতে পারো মেন্সের মক টেস্ট সিরিজ। এখানে একদম পেপার 1 থেকে পেপার 6 পর্যন্ত তোমরা পাবে পিডিএফ মডেলে। কম্পালসারি বাংলা ইংলিশের মক পাবে। ডেইলি এডিটোরিয়াল যে সমস্ত কম্পোনেন্ট আমাদের পড়তে লাগে সেগুলো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেওয়া হবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার এমসিকিউ পিডিএফ তোমরা পাবে। স্ট্যাটিক জিকে, ইভিএস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ পেপার 4 যেটা, পেপার 4-এর ওপর একটা কমপ্লিট মেটেরিয়াল তোমাদের দেওয়া হবে, রিভিশন নোট দেওয়া হবে এবং জিএস সলিউশন পিডিএফ এটা তোমাদেরকে দেওয়া হবে। অলমোস্ট তোমরা এক্সপেক্ট করতে পারো 20,000-এর ওপর এমসিকিউ তোমরা এটার থ্রু দিয়ে প্র্যাকটিস করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো, যাদের মনে হয় যে হ্যাঁ এটা আমাদের কাজে লাগতে পারবে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নিও। ভিশন WBCS অ্যাপ তোমরা ডাউনলোড করে সেখান থেকেও এটা পারচেস করতে পারো। ফিরে আসি প্রশ্ন আলোচনায়। কোয়েশ্চেন নাম্বার 12, which of the following sequence correctly represents atmospheric layer from earth surface upwards? অর্থাৎ দেখো, স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে, এই বায়ুমণ্ডলীয় স্তরকে আমরা মূলত কি করতে পারি, ওই বায়ুমণ্ডলীয় স্তরকে মূলত আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করতে পারি, মনে রাখবে। এই দুটো ক্যাটেগরি কি, একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হয়, আর একটা হচ্ছে কম্পোজিশনের ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হয়। তাহলে উষ্ণতার ভিত্তিতে ক্লাসিফিকেশন যেটা, এই উষ্ণতার ভিত্তিতে ক্লাসিফিকেশনটা কেমন না, এটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এই হিসাবে করা হয়। আরেকটা যেটা আমি বলছি সেটা কি, সেটা হচ্ছে তার কম্পোজিশনের ভিত্তিতে। তাহলে কম্পোজিশনের ভিত্তিতে মানে কি না, একটা আমরা বলে থাকি হোমোস্ফিয়ার এবং আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার এটার মধ্যে পার্থক্য কি আছে না, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে এই হোমোস্ফিয়ার অঞ্চলে যে সমস্ত গ্যাসিয়াস এলিমেন্টগুলি রয়েছে, যা রয়েছে, এদের যে মিলন বা এদের যে অ্যাসেম্বলেজ সেটা একই টাইপের। তাদের আণবিক গঠন থেকে আরম্ভ করে তাদের সামগ্রিক গঠন প্রক্রিয়া সামহাও একই রকমের, কিন্তু এই হেটেরোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা সেটা আলাদাভাবে পাবো, অর্থাৎ সেটা ডিফারেন্ট। হেটেরোস্ফিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিফারেন্ট। এই হচ্ছে দুটোর মধ্যে প্রধান পার্থক্য, মানে হোমো আর হেটেরো। এটা গেল। আর আবার আমরা যেটা পড়বো একদম ভূমি থেকে, প্রথমে হয় ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার দিয়ে শুরু আছে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো। ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়তে থাকে, মেসোস্ফিয়ারে উষ্ণতা আবার কমে যায়। আমরা যদি এরকমভাবে দেখি, উষ্ণতা কমলো ট্রোপোস্ফিয়ারে, এই জায়গাটাকে বলা হয় ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়লো, আবার মেসোস্ফিয়ারে উষ্ণতা এরকমভাবে কমে গেল, গিয়ে এই প্রত্যেকটা অঞ্চলে এরকম বাড়া কমা করতে থাকে ডিপেন্ডিং আপন নেচার। এই যে অঞ্চলটা, এটাকে আমরা বলবো ট্রোপোপজ, এটা হবে স্ট্র্যাটোপজ, এটাকে আমরা বলবো মেসোপজ, আর তারপর থার্মোপজ। এরকমভাবে আমরা চলতে থাকি। এর মধ্যে থার্মোস্ফিয়ার লেয়ার, মনে রাখবে, ইট ইজ দ্য ওয়ার্মেস্ট লেয়ার। আর এই যে মেসোস্ফিয়ার লেয়ার রয়েছে না, এই মেসোস্ফিয়ার লেয়ার ইট ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার। এই দুটো থেকে প্রশ্ন আসতে পারে।
এবং ঝড় ঝঞ্ঝা যাবতীয় কিছু ট্রপোস্ফিয়ার লেয়ারে দেখা যায়। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং কোরাল রিফ। কোরাল রিফ সম্বন্ধে কিছু তথ্য দিয়েছে এবং এখানে বলেছে সঠিক তথ্যকে তুলে আনতে। তাহলে তিনটে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটাকে আমরা আগে ডিকোড করি আস্তে আস্তে, তারপর দেখা যাবে। প্রথম স্টেটমেন্টে কি বলছে? প্রথম স্টেটমেন্টে বলছে কোরাল রিফস রিকোয়ার স্যালাইন ওয়াটার। একদম ঠিক, কোরাল রিফ সাধারণত স্যালাইন ওয়াটারই থাকে এবং এর যে স্যালিনিটি সেটা অ্যারাউন্ড 27 থেকে নিয়ার অ্যাবাউট 37%-এর কাছাকাছি স্যালিনিটি হলে এটা মোটামুটি অসুবিধা নেই, এটা থেকে যায়। ওকে, কোরাল রিফস ক্যান ফ্লারিশ ইন হাইলি টার্বিড ওয়াটার। দেখো, টার্বিড ওয়াটার মানে কি? অস্বচ্ছ। আমার কোরাল রিফ ফ্লারিশ করার জন্য পরিষ্কার জল চাই, যাতে সানলাইট পেনিট্রেট করতে পারে, ঠিক আছে? এবং এই জুক্সানথালিন যাদেরকে বলা হয়, বা আমরা যদি এখানে দেখি যে সমস্ত, এটা তো একটা সিমবায়োটিক পদ্ধতিতে চলে, তাহলে এই যে সিমবায়োটিক পদ্ধতিটা কন্টিনিউ হবে তার জন্য যে অ্যালগিগুলি রয়েছে এরা মূলত অ্যালগিদের ওপর নির্ভর করেই বেঁচে থাকে, জানো তো? এই অ্যালগিদের ওপর যে নির্ভরশীলতাটা, তার মাধ্যমেই তারা বেঁচে থাকে। ফলে অ্যালগিদের বেঁচে থাকার জন্য যেটা দরকার, ঠিক আছে, অ্যালগিদের বেঁচে থাকার জন্য সূর্যালোক দরকার, এটা যেন পাওয়া যায়, এটার কথা এখানে বলা হচ্ছে। মানে টার্বিড ওয়াটারের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, ওকে পেনিট্রেট করতে দিতে পারবে না, রাইট? তাহলে এটা আমরা নেব না। তাহলে দুই বাদ, যেখানে যেখানে দুই আছে বাদ। কোরাল রিফস আর হাইলি সেন্সিটিভ টু সি সারফেস টেম্পারেচার চেঞ্জেস, এটা একদম ঠিক। মোটামুটিভাবে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো কোনো জায়গাতে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পেলেও পেতে পারো, এই টেম্পারেচার জোনের মধ্যে কিন্তু এটা থাকে। সো দে আর ভেরি হাইলি সেন্সিটিভ। টেম্পারেচারের চেঞ্জ সেটা বেশি হোক বা কম হোক ক্ষতির মুখে হতে পারে, কোরাল ব্লিচিং হয়ে যেতে পারে। কোরাল ব্লিচিং, এই যে শব্দটা আমি বললাম, দ্যাট ইজ কোরাল ব্লিচিং, অর্থাৎ কোরালদের কালারলেসনেস, সাদা হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু ঘটতে পারে, ঠিক আছে? মনে রাখবে এই কোরাল ব্লিচিং কেন হয়, কারণ এই যে আমি সিমবায়োটিক রিলেশনশিপের কথা বললাম, এই সিমবায়োটিক রিলেশনশিপ যেটা রয়েছে, এই সিমবায়োটিক রিলেশনশিপটা অ্যালগিদের দ্বারা হয়। তো ফলে অ্যালগি যদি ধ্বংস হয়ে যায় কোনো কারণে, অ্যালগি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে উষ্ণতার পরিবর্তনটা তার একটা কারণ হতে পারে, ঠিক আছে? সো কারেক্ট আনসার অবভিয়াসলি অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাব, উইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্টলি ম্যাচড। আচ্ছা, আগে আনসারটা দেওয়া আছে, চলো কোয়েশ্চেনটাতে কাকে কাকে দেখানো হয়েছে? কাঞ্চনজঙ্ঘা, আনাইমুদি, গুরুশিখর। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ান পিক, ঠিক আছে। আনাইমুদি ওয়েস্টার্ন ঘাটের পিক, এটাও ঠিক আছে। আর গুরুশিখর আরাবল্লীর পিক, এটাও ঠিক আছে। সো 1, 2, 3, এটা আর এক্সপ্লেন করার খুব একটা প্রয়োজন নেই, আমরা তিনটেই দেখতে পাচ্ছি, তিনটের কারেক্ট আছে একদম। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। The intertropical convergence zone ITCZ shifts northward during the northern hemisphere summer. ITCZ is a zone of low pressure. Trade wind converge near ITCZ. এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো এই যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে আমাকে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। সো ফার্স্ট অফ অল আমরা যদি ITCZ এর ধারণাটা দেখি, দ্যাট ইজ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা কোন জায়গা না, আমাদের এই যে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল রয়েছে, এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে যখন উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এসে মিলিত হয়, এই উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এসে এরকমভাবে এখানটাতে মিলিত হয়, এই যে মিলিত হচ্ছে, কনভার্জেন্স হচ্ছে। আচ্ছা, আমি এখানে লিখে দিই, ইকুইটোরিয়াল লো হলো। তাহলে সাবট্রপিক্যাল হাইগুলো থেকে ইকুইটোরিয়াল লোতে যখন এসে দুটো বায়ু মিলিত হচ্ছে, যে জায়গায় মিলিত হচ্ছে তাকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে আমি এখানে এই যে ITCZ, ট্রেড উইন্ড কনভার্জ নিয়ার ITCZ, এটা তো একদম ঠিক বলতেই পারি। 3 নম্বর স্টেটমেন্ট একদম ঠিক আছে, নো ডাউট। ITCZ ইজ আ জোন অফ লো প্রেসার,
এই জায়গাটাতে আমরা সূর্যরশ্মির সর্বদা অস্তিত্ব পাই, তাহলে এই জায়গাটা ডেফিনেটলি লো প্রেসার জোন ক্রিয়েট করবে, কারণ এখানটা লো প্রেসার জোন না থাকলে কি করে হবে, এখানে তো সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিয়ে থাকে। তাহলে এই যে লো প্রেসারের কথাটা বলা হচ্ছে, এটা একদম ঠিক কথা, আইটিসিজেড যে জোন অফ লো প্রেসার। তারপর কি বলা হচ্ছে যে আইটিসিজেড শিফটস নর্থওয়ার্ড। এবার দেখো এইটা, এই জায়গাটা, এই যে পার্টিকুলার অঞ্চলটা আমি মার্ক করছি, দেখো অন্য একটা কালি ব্যবহার করি, দাঁড়াও, এই যে আমি মার্কিং করছি এই জায়গাটা, এখানে আমরা কেন আইটিসিজেড দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে বলেই। কিন্তু মনে রাখতে হবে থ্রু আউট দ্য ইয়ার এখানে কিন্তু নিম্নচাপ অ্যাজ ইট ইজ থাকে না, কারণ সূর্যরশ্মি যখন এই জায়গাটা, অর্থাৎ দ্যাট ইজ নিয়ার ট্রপিক অফ ক্যান্সার, এই ট্রপিক অফ ক্যান্সারের কাছে বিরাজ করে, অর্থাৎ 21শে জুন ধরে নেওয়া যেতে পারে, এই যে 21শে জুন, জুন মাসের 21 তারিখ নাগাদ। তাহলে এখন সূর্যরশ্মি কোথায়, এখন সূর্যরশ্মি ট্রপিক অফ ক্যান্সারে। ফলে এই যে লো প্রেসার সেন্টারটা যেটা এখানে এক্সিস্ট করছিল, সেটা তো কিছুটা উত্তর দিকে চলে যাবে, পুরো শিফটিং হবে তো, একটা সামহাউ শিফটেশন হবে তো। তাহলে এই যে শিফটিংটা হচ্ছে, ঠিক আছে, এই যে শিফটিংটা হচ্ছে, এই শিফটিংটার কারণে আমরা নর্থওয়ার্ড শিফট হতে দেখছি, এবং এই যে নর্থওয়ার্ড শিফট এটা অ্যাট্রাক্টস মনসুন। ভারতবর্ষে যে মৌসুমি বায়ু প্রবাহিত হয় সেই মৌসুমি বায়ুকেও কিন্তু অ্যাট্রাক্ট করে। তাহলে ডেফিনেটলি এটাও বলা যেতে পারে যে আইটিসিজেড এর নর্থওয়ার্ড শিফট মনসুনের সাথে সম্পর্কযুক্ত, এবং সাউথওয়ার্ড শিফট যখন হবে তখন সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত, তখন সেটা ফিরতি পথের মৌসুমি বায়ুর সাথে সম্পর্কযুক্ত। সো কারেক্ট আনসার এটাও 1, 2, 3কে আমরা কারেক্ট নিতে পারবো, একদম ঠিক স্টেটমেন্ট। চলো ম্যাচ দ্য লিস্ট 1 লিস্ট 2। লেক দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, তাহলে চিল্কা লেগুন লেক ঠিক, উলার টেকটনিক লেক, সাম্ভার সল্ট লেক, একদম ঠিক, তিনটেই ঠিক। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো যে প্রশ্নগুলোর ক্ষেত্রে আলোচনা করার দরকার নেই, আমি কিন্তু সেই প্রশ্নগুলো আলোচনা করছি না, আমি সেই প্রশ্নগুলো আলোচনা করছি না, এবং আগামীতেও ঠিক এরকম করবো, তাতে তোমাদের সময়টা বাঁচবে। নেক্সট, ল্যাটেরাইটিক সয়েল। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দেওয়া দরকার, এই যে টেকটনিক লেকটা কিভাবে তৈরি হয়। দেখো টেকটনিক লেক মূলত কোনো জায়গাতে ফল্ট বা ফোল্ড, অর্থাৎ যে কোনো টেকটনিক ইভেন্ট ঘটার সময়তে তৈরি হয়, যে কোনো জায়গাতে টেকটনিক ইভেন্ট ঘটার সময়তে আমরা এটা তৈরি হতে দেখব, ঠিক আছে, এটা মাথায় রাখবে কিন্তু। নেক্সট, consider the following statement: lateritic soil are rich in iron and aluminum oxide. They are generally found in areas of high rainfall and high temperature. তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ল্যাটেরাইট সয়েল তৈরি হয় যখন, ল্যাটেরাইট সয়েল মূলত আমরা দেখতে পাবো আয়রন আর যে অ্যালুমিনিয়াম, অর্থাৎ Fe2O3, এটা অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তাহলে লোহাও থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইডও থাকে, এগুলোই তো থেকে যায়, বাকি লিচিং প্রক্রিয়া শব্দ ধুয়ে চলে আসে, ঠিক স্টেটমেন্ট। এবার আমি এখানে ব্যবহার করলাম একটা শব্দ লিচিং। লিচিং প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, অতিরিক্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেতে কি হয়, ধরো এইটা মৃত্তিকার ওপরের স্তর, এই ওপরের স্তর থেকে সব ধুয়ে নিচের দিকে চলে আসে, থেকে থাকে কে আয়রন কম্পোনেন্ট আর অ্যালুমিনিয়াম কম্পোনেন্ট, এই দুটো এখানে থেকে যায়, তাই তো। তাহলে বাকি যেগুলো থেকে যাচ্ছে সেগুলো ক্রমশ আমরা নিচের দিকে চলে আসতে দেখছি। সো দ্যাট ইজ ওয়াই বৃষ্টিপাতটা অত্যন্ত প্রয়োজন, হাই রেনফল প্রয়োজন, এবং বলছে হাই টেম্পারেচার, অত্যন্ত বেশি টেম্পারেচার কেন দরকার, কারণ এটাকে আরও বেশি পরিমাণে শুকানোর জন্য, Fe2O3 এটাকে আরও ড্রাইড করার জন্য। তাহলে এটাও একদম ঠিক কথা, হাই রেনফল এবং হাই টেম্পারেচার, কারণ অল্টারনেট ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশন প্রয়োজন, রাইট। দে আর ন্যাচারালি হাইলি ফার্টাইল, না ল্যাটেরাইট মাটি ফার্টাইল একদমই না, এটা ভুল কথা। মূলত ল্যাটেরাইট শব্দটা আসছে কোথা থেকে, ল্যাটার শব্দ, যার অর্থ হচ্ছে ব্রিক, ইটমিট তৈরি হওয়ার জন্য কাজে লাগবে আর কি। সো হাইলি ফার্টাইল এটা বলা যাবে না, 1 আর 2 এটাই ঠিক আছে, 3কে নেব না। নেক্সট, লোকাল উইন্ড আর রিজিয়ান কোথায় প্রবাহিত হয় সেই হিসাবে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, রাইট। তাহলে এর মধ্যে কোনটা কোনটা ঠিক আমাকে বলতে হবে, আগেই অপশন দেওয়া আছে। দেখো আমরা যদি শুরু করি লু থেকে শুরু করি, লুটা খুব কমন। নর্থ ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো, সরি আলপসের দিকে চলে গেলে এটা এরকম হবে, নর্থ ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো পাঞ্জাব, হরিয়ানা,
রাজস্থান অঞ্চলে আমরা দেখতে পাই, ফন আল্পস পার্বত্য অঞ্চলে দেখতে পাই, ঠিক। আর চিনুক রকি মাউন্টেন অঞ্চলে আমরা দেখতে পাই। চিনুক হচ্ছে তুষার খাদক, এটা ওয়ার্ম একটা বায়ুপ্রবাহ। ফন ও ওয়ার্ম বায়ুপ্রবাহ তিনটেই ওয়ার্ম, যদিও লুও ওয়ার্ম বায়ুপ্রবাহ। সো কারেক্ট আনসার 1, 2, 3। নেক্সট, consider the following statements. All earthquake originate at plate boundaries. Seismic waves travel at different speeds through different material. P wave can travel through solid, liquid and gases. So এই যে বিষয়টা আমরা শেষ দিক থেকে যদি দেখি, পি ওয়েভ প্রাথমিক যে তরঙ্গ, পি তরঙ্গ, সেটা শব্দ তরঙ্গের মতো যে কোনো জায়গা দিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, তার যে গতি, এই গতি কিন্তু মাধ্যম অনুসারে পরিবর্তিত হয়, গতি মাধ্যম অনুসারে পরিবর্তিত হতে পারে, এটা একদম ঠিক। তাহলে এইটা যদি আমি তোমায় বলে দিলাম, তাহলে তার আগে স্টেটমেন্ট সিসমিক ওয়েভ ট্রাভেল অ্যাট ডিফারেন্ট স্পিডস থ্রু ডিফারেন্ট মেটেরিয়াল, এই মাধ্যমটা যদি ডিফারেন্ট হয় তাহলে ডেফিনেটলি চেঞ্জ হবে, ঠিক। 2 আর 3 ঠিক। অল আর্থকোয়েক অরিজিনেট অ্যাট প্লেট বাউন্ডারি, যে প্লেট বাউন্ডারিতেই আর্থকোয়েক অরিজিনেট করবে, এটা কোথায় বলা আছে? নাও হতে পারে, জেনারেলি আমরা দেখতে পাই প্লেট বাউন্ডারিতেই যে এটা হবে এমন ব্যাপার নয়। যদি চ্যুতি হয়, প্লেটের মাঝখানেও চ্যুতি হতে পারে না, তো সেক্ষেত্রে এটা নাও হতে পারে, ফলে এটাকে আমরা নেব না। 2 আর 3 অপশন এ কারেক্ট আনসার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে সেশন, which of the following national parks are located in biodiversity hotspot? Already we have studied biodiversity hotspots, তার ডেফিনেশন আমরা দেখেছি। এবার এখানে যেটা বলা হচ্ছে কোনটা কোনটা আছে, তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ওয়েস্টার্ন ঘাট হিসেবে পাচ্ছি কেরালাতে। নামধাপা ন্যাশনাল পার্ক, এই যে আছে নামধাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে, এটা ইস্টার্ন হিমালয় জোন হিসেবে পাচ্ছি। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ঠিক আছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক মূলত আমরা এই জায়গাটায় কিন্তু পাবো না। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, এটা তো আমি নিচ্ছি না 1, 2, আরেকটা ওই আগের যে প্রশ্ন ছিল এটা আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিই। আগের একটা প্রশ্ন ছিল না যে হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে আমরা কোনটাকে বলতে পারি। এখানে যদি প্রমিনেন্টলি বলা যায় তাহলে কিন্তু এই ইস্টার্ন হিমালয়া, এটা আমি একটুখানি বলে দিই, প্রমিনেন্টলি কিন্তু ইস্টার্ন হিমালয় হবে। আনসারটা আমি 1, 2, 3 বলেছিলাম বটে, এটা আমি চেঞ্জ করছি, আমি অল্টার করছি। 1, 2, 3 নয়, এটা প্রমিনেন্টলি যদি বলা হয় ইস্টার্ন হিমালয়া করাটাই ভালো, ঠিক আছে। আমি যে যুক্তিগুলো দিয়ে বলছি তার প্রধান কারণ হচ্ছে গ্লোবালি আমাকে অ্যাকসেপ্টেন্সটা দেখতে হবে, তো অপশন এ মানে 1 অনলি এটাই কারেক্ট আনসার থাক। আমি প্রথমে বলেছিলাম 1, 2, 3, আমি চেঞ্জ করে দিলাম এই কারণে যাতে ভুল ব্যাখ্যা না হয়। ওকে, সো কারেক্ট আনসার আমরা এই ক্ষেত্রেও পেয়ে গেলাম। টোটাল 20টা কোয়েশ্চেন আমি করালাম। আশা করবো এই সেশনটা তোমাদের কাজে লাগবে এবং ডেফিনেটলি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, কেউ যদি রিলিজিয়াসলি এটাকে ফলো করতে চাও, 2টো করে কোয়েশ্চেনের সেট তোমরা পাবে, এগুলোকে লিখে লিখে করো। পরীক্ষার পর আমাকে জানিও যে স্যার বলেছিলেন এটা আমাদের কাজে লেগেছে। ওপেন প্ল্যাটফর্মে আমি এটা তোমাদেরকে বললাম। ওকে, অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।